আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্দশ অধ্যায়ে যে বাংলাদেশের সামাজিক পরিবর্তন অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের বিগত বছরে যে বোর্ড প্রশ্নোত্তর রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আসছি রাজশাহী বোর্ডে। আমরা উদ্দীপকটি একটু পড়ে নিই। যে কোনো সৃজনশীল প্রশ্ন লেখার আগে অবশ্যই প্রথমে কি করতে হবে? অবশ্যই তোমরা উদ্দীপকটি খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে পড়ে নেবে। আমরা উদ্দীপকটি দেখে নিই। উদ্দীপকে বলা হয়েছে যে জনাব তারেক খুবই জনপ্রিয় মানুষ। দেশ বিদেশে ভ্রমণকালে তিনি অনেক বিষয় জানতে পারেন এবং তা নিজের জীবনে অনুশীলন করার চেষ্টা করেন। এর ফলে তার মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। অন্যদিকে জনাব মনির একটি গরুর খামার প্রতিষ্ঠা করেন। তিনি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে গরু লালন পালন করে। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে গরু লালন পালন করেন ও বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়। ওকে, এবারে আমরা প্রশ্নে চলে আসি। ক নম্বরে কি বলা হয়েছে? আচ্ছা দেখো, ক নম্বরে কি বলা হয়েছে? কতে বলা হয়েছে কিংসলে ডেভিসের মতে সামাজিক পরিবর্তন কাকে বলে? আচ্ছা, এই যে সামাজিক পরিবর্তন এটা নিয়ে যদি খুব সংক্ষেপে একটু বলি যে সমাজ কিন্তু পরিবর্তনশীল। বাংলাদেশের সমাজও কিন্তু এই বৈশিষ্ট্যের ব্যতিক্রম কিছু নয়। সেই যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এই যে বাংলাদেশের সমাজ ব্যবস্থাতেও কিন্তু অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। এবং এই যে এই সামাজিক পরিবর্তনের জন্য কিন্তু সুনির্দিষ্ট কিছু সামাজিক উপাদান কাজ করে। ওকে, দেখো, সামাজিক পরিবর্তন আমরা জানলাম। তো এই যে সামাজিক পরিবর্তন কাকে বলে? এটা হচ্ছে কিংসলে ডেভিস কে একজন সমাজবিজ্ঞানী। দেখো, কিংসলে ডেভিসের মতে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার সম্পর্ক। ওকে, এবারে আমরা যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ কেন? দেখো, তাহলে কি আমাদের প্রথমে জানতে হবে যে নারীর ক্ষমতায়নটা আসলে কি। একজন নারী যখন ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক, অর্থনৈতিক সকল পর্যায়ে যখন নিজে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করবে, তখনই কিন্তু সেটাকে বলা হবে কি নারীর ক্ষমতায়ন। তখনই সেখানে নারীর ক্ষমতায়নটা নিশ্চিত হবে। তাহলে কি বলছে? নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ কেন? দেখো, নারীর যে ব্যক্তিগত এবং যে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, এর উপরে কি করে? এর উপর নির্ভর করে কিন্তু দেশের সার্বিক যে উন্নয়ন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে। তো এখানে এই যে দেখো বলা হয়েছে নারীর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। একটি দেশের সামগ্রিক উন্নয়ন কিন্তু সেই দেশের নারী এবং পুরুষ উভয় শক্তির যে সম্মিলিত প্রচেষ্টা, এর উপরেই নির্ভর করে। দেখো, বলা হয়েছে যে আমাদের সমাজে প্রায় অর্ধেক অংশই নারী। এই বিশাল জনগোষ্ঠীকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে কিন্তু কোনোভাবেই সমাজের উন্নয়ন সম্ভব নয়। দেখো, পরবর্তীতে কি বলা হয়েছে? তাহলে দেখো, এই যে নারীদেরকে গৃহস্থালির কাজে যে সীমাবদ্ধ রেখে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা কিন্তু অসম্ভব। তাহলে এই যে নারীর ক্ষমতায়নের কথা বলছি আমরা, এই নারীর ক্ষমতায়ন হলে কি হবে? দেখো, নারীর ক্ষমতায়ন হলে তারা শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ পাবে। যা কি হবে? যা পরিবারের আর্থিক সচ্ছলতা আনার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে। দেখো, তাহলে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে নারীর প্রতি বৈষম্য দূর করে ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যেই নারীর ক্ষমতায়ন অপরিহার্য। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এবারে চলো আমরা গ নম্বর প্রশ্নটি দেখে আসি। দেখো, গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে?
গ নম্বর প্রশ্নে বলা হয়েছে জনাব তারেকের মধ্যে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি লক্ষণীয়? সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি লক্ষণীয়? তোমরা নিশ্চয়ই ইতোমধ্যেই তোমরা যে পাঠ্য বই পড়েছো চতুর্দশ অধ্যায়ের, সেই বইতে তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছো যে সেখানে 7টি উপাদানের কথা বলা হয়েছে। উপাদানগুলো কি কি ছিল আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আরেকবার আমি বলছি। 7টা যে উপাদানের কথা বলা হয়েছিল, উপাদানগুলো কি কি ছিল? উপাদান ছিল প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, এছাড়াও ছিল শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ এবং ছিল শিল্পায়ন এবং নগরায়ন। তাহলে দেখো গতে বলা হয়েছে জনাব তারেকের মধ্যে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি লক্ষণীয়। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে এই যে 7টা পরিবর্তনের যে উপাদান 7টাই, এর মধ্যে উদ্দীপক পড়ে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে কোন উপাদানটির কথা বলা হয়েছে। হ্যাঁ, তোমরা সঠিক ধরেছ। গ নম্বরে সাংস্কৃতিক যে উপাদান রয়েছে সেই উপাদানটি লক্ষ্য করা যায়। দেখো সংস্কৃতি হলো সামাজিক পরিবর্তনের একটি অন্যতম প্রধান সুযোগ। কোনো ব্যক্তি যখন নতুন কোনো স্থানে ভ্রমণ করেন বা ভিন্ন কোনো পরিবেশের সংস্পর্শে আসেন, তখন তিনি সেখানকার আদর্শ, সেখানকার উদ্দেশ্য এবং জীবন প্রণালী দ্বারা প্রভাবিত হন। এবং এই যে নতুন আদর্শ বা নতুন যে দৃষ্টিভঙ্গি যখন তিনি নিজের জীবনে সেটাকে চর্চা করেন, তখন কিন্তু তার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা এবং জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে, যা এই যে সামাজিক পরিবর্তন, এই সামাজিক পরিবর্তনেরই একটা অংশ। তাহলে দেখো কি বলা হয়েছে, উদ্দীপকে দেখা যায়, উদ্দীপকে দেখা যায় জনাব তারেক একজন ভ্রমণপ্রিয় মানুষ। তিনি দেশ বিদেশ ভ্রমণের মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি ও জীবনচর্চা সম্পর্কে জানতে পারেন এবং সেগুলো নিজের জীবনে প্রয়োগ বা অনুশীলন করার চেষ্টা করেন। তাহলে দেখো এই যে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে আসা, ভ্রমণ করা এবং নতুন আদর্শের ভিন্নতায় মানুষের মূল্যবোধের পার্থক্য তৈরি করে ও সমাজে পরিবর্তন ঘটায়। তাহলে এই যে সামগ্রিক যে বিষয়, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি যে জনাব তারেকের এই যে জীবনবোধের পরিবর্তন এবং অনুসরণের প্রক্রিয়াটি সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী উপাদান এবং এই উপাদানটা কি সাংস্কৃতিক উপাদান হিসেবে এটি কাজ করছে। এবারে দেখো আমরা ঘ নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে। ঘতে বলা হয়েছে তুমি কি মনে করো জনাব মনিরের কর্মকাণ্ড সামাজিক পরিবর্তনের যে উপাদানটি প্রতিফলিত হয়েছে তা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? যুক্তি দাও। তাহলে দেখো জনাব মনিরের যে কর্মকাণ্ড এটা কি সামাজিক, তাহলে আমরা ঘ নম্বরের শুরুতেই কি লিখব? আমরা লিখব যে হ্যাঁ, আমি মনে করি জনাব মনিরের কর্মকাণ্ডে সামাজিক পরিবর্তনের যে প্রযুক্তিগত উপাদানটি প্রতিফলিত হয়েছে তা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখো বিজ্ঞানের নতুন নতুন শাখা ও কলাকৌশল প্রয়োগ যখন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে তখন তাকে কি বলে? তখন তাকেই বলে এই যে প্রযুক্তিগত উপাদান, তখনই এটি প্রযুক্তিগত উপাদান হিসেবে গণ্য করা হয়। তাহলে দেখো কি বলছে, জনাব মনিরের এই বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু পালন এবং বায়োগ্যাস উৎপাদন, এই যে উৎপাদন, এর ফলে কি হচ্ছে, একদিকে যেমন উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে তিনি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়েছেন। দেখো এবারে কি বলছে, কৃষি ও খামার ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ গ্রামীণ কৃষকদের কি করছে, জীবনযাত্রার মান উন্নত করছে এবং এর ফলে কিন্তু তারা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে সমাজে উৎপাদনশীলতা বেড়েছে এবং এই যে দেখো খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের যে পথ সেটা হচ্ছে সুগম হয়েছে। তাছাড়া দেখো বায়োগ্যাস তৈরির মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রামীণ পরিবেশের উন্নয়ন ঘটেছে এবং জ্বালানি সমস্যার সমাধান হচ্ছে। তাহলে জ্বালানি সমস্যার সমাধানও এই যে উন্নয়ন এর ফলে হচ্ছে।
তাহলে এটি কেবল একটি অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি সমাজের মানুষের যে পারস্পরিক সম্পর্ক এবং যে জীবনবোধ এটিরও কিন্তু ব্যাপক ভাবে পরিবর্তন আনছে। দেখো দেখো জনাব মনিরের মতো দেখো এই যে প্রযুক্তির যে প্রভাব, এই প্রভাবের ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যা বেকারত্ব দূরীকরণে এবং দেশের মোট জাতীয় যে আয় আছে সেই আয়টা বৃদ্ধিতে সরাসরি কিন্তু অবদান রাখছে। দেখো জনাব মনিরের মতো উদ্যোক্তাদের কারণে আধুনিক যোগাযোগ ও উন্নত প্রযুক্তি এখন প্রান্তিক মানুষদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, এটি দেশকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বলা যায় জনাব মনিরের এই যে কর্মকাণ্ড এটি কেবল ব্যক্তিগতভাবে লাভজনক কোনো ব্যবসা নয়, বরং এটি বাংলাদেশের আর্থসামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। প্রযুক্তির এই যে সঠিক ব্যবহারের মাধ্যমে একটি দেশ আধুনিক ও উন্নত সমাজে ঠিক এভাবেই কিন্তু রূপান্তরিত হতে পারে। তাই দেখো জনাব মনিরের এই যে উদ্ভাবনীমূলক কাজগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের টেকসই উন্নয়ন ও লক্ষ্যমাত্রা বা এসডিজি, তোমরা জানো যে এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই যে এসডিজি এবং এই যে সমৃদ্ধ সমাজ গঠনে নিঃসন্দেহে একটি অপরিহার্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।